পরদিন প্রভাতে সর্দার একটি নতুন পরিচ্ছদে সজ্জিত হইয়া নগরে যাত্রা করিল এবং এক খাঁড় বাড়িতে বাসা লইল। তাহার সঙ্গীগণের মৃত্যু লইয়া নগরের মধ্যে গোলযোগ উপস্থিত হইয়াছে কিনা জানিবার জন্য দস্যু সর্দার খাঁড় সহিত অনেক গল্প করিতে লাগিল, কিন্তু খাঁড় মুখে সে সম্বন্ধে কোনো কথাই শুনিতে পাইল না। ইহাতে সে বুঝিতে পারিল আলী বাবা তাহার সম্পদ লাভের উপায়টি সাধারণের নিকট গোপন করিবার জন্য দস্যুদিগের মৃত্যু সম্বন্ধে কোনো কথা প্রকাশ করে নাই। দস্যু সর্দার গোপনে আলী বাবার প্রাণ নাশের উপায় স্থির করিয়া তদনুসারে কার্য করিতে কৃত সংকল্প হইল। দস্যু দলপতি কয়েকটি মূল্যবান পণ্যদ্রব্য তাহার গুপ্ত ধনাগার হইতে একটি অশ্বের পৃষ্ঠে চাপাইয়া বাজারের মধ্যে আসিল এবং একটি দোকান ঘর ভাড়া লইল। এই দোকান কাশিমের দোকানের ঠিক সম্মুখে ছিল। কাশিমের দোকান এই সময় আলী বাবার পুত্রই চালাইত। দস্যু সর্দার বাজারের মধ্যে খাজা হোসেন বলিয়া নিজের পরিচয় দান করিল। সে নগরস্থ সওদাগরের সহিত এমন সৌজন্যপূর্ণ ব্যবহার করিতে লাগিল যে সকলেই তাহার অত্যন্ত বাধ্য হইয়া পড়িল। আলী বাবার পুত্রের সহিতই সে সর্বাপেক্ষা অধিক বন্ধুত্ব স্থাপন করিল। আলী বাবার পুত্র তাহার সহৃদয়তা ও বন্ধুত্বে বিশেষ প্রীত হইয়া অধিকাংশ সময়ই তাহার সঙ্গে বাস করিত। আলী বাবা তাহার পুত্রের ব্যবসায় দেখিবার জন্য মধ্যে মধ্যে সেই দোকানে আসিত। খাজা হোসেন অর্থাৎ দস্যুপতি আলী বাবাকে দেখিয়া তাহার পর হইতে আলী বাবার পুত্রের সহিত অধিক ঘনিষ্ঠতা করিতে লাগিল। মধ্যে মধ্যে সে আলী বাবার পুত্রকে উপহারও দান করিত। কখনো কখনো তাহাকে নিজ গৃহে নিমন্ত্রণ করিত। আলী বাবার পুত্রের প্রতি দস্যুপতির আদর যত্নের সীমা ছিল না। আলী বাবার পুত্র খাজা হোসেনের নিকট এত আদর, অনুগ্রহ, উপহার ও নিমন্ত্রণ পাইয়া যে প্রতিদানে উদাসীন রহিবে সে প্রকৃতির লোক সে ছিল না। সে তাহার পিতার নিকট সকল প্রকাশ করিয়া বলিল, খাজা হোসেন যেরূপ ভদ্র সদাগর ও সে আমাকে যেরূপ অনুগ্রহ করে তাহাতে তাহাকে একদিন নিমন্ত্রণ না করিলে ভালো দেখায় না। আলী বাবারও তাহাতে অনিচ্ছা ছিল না। সে তাহার পুত্রকে সম্বোধন করিয়া বলিল, আগামীকাল শুক্রবার, বড় বড় সওদাগরেরা দোকান খুলিবেন না। খাজা হোসেনও নিশ্চয় দোকান বন্ধ রাখিবেন। কালই উৎকৃষ্ট দিন। তুমি খাজা হোসেনের সঙ্গে ভ্রমণে বাহির হইবে। ভ্রমণ করিতে করিতে আমাদের বাড়ির দিকে আসিবে। তাহার পর আমাদের বাড়িতে পদার্পণ করিবার জন্য তাহাকে অনুরোধ করিবে। রীতিমতো নিমন্ত্রণ করা অপেক্ষা এইভাবে তাহাকে বাড়িতে আনিয়া সাদরে অধিক সঙ্গত হইবে। আমি মর্জিয়ানাকে বলিব, সে তোমাদের জন্য খাবার প্রস্তুত করিবে। যখন তুমি খাজা হোসেনকে সঙ্গে লইয়া আসিবে তখন তোমাদের জন্য সকল প্রস্তুত থাকিবে। শুক্রবারের অপরাহ্নে আলী বাবার পুত্র খাজা হোসেনের বাসার দিকে বেড়াইতে গেল। তাহার পর দুই বন্ধুতে ভ্রমণে বাহির হইয়া পড়িল। উভয়ে ঘুরিতে ঘুরিতে আলী বাবার পুত্র যেদিকে তাহাদের বাড়ি সেই দিকে গিয়া উপস্থিত হইল এবং বাড়ির সম্মুখে আসিয়া কড়া নাড়িল। আলী বাবার পুত্র খাজা হোসেনকে বলিল, এই আমাদের বাড়ি। আমার পিতা আমার মুখে তোমার সহৃদয়তা সম্বন্ধে অনেক গল্প শুনিয়াছেন। তিনি তোমার সঙ্গে আলাপ করিবার জন্য বড়ই ইচ্ছুক হইয়াছেন। তুমি ভাই আমার প্রতি বিস্তর অনুগ্রহ প্রকাশ করিয়াছ। এই সামান্য একটি অনুগ্রহ আজ তোমাকে দেখাইতে হইবে। আমাদের বাড়িতে একবার তোমার পদধূলি প্রদান করিতে হইবে। খাজা হোসেনের ইচ্ছাই ছিল কোন রূপে আলী বাবার গৃহে উপস্থিত হইয়া কোনো ছলনায় তাহার প্রাণ সংহার করে, কিন্তু সে আলী বাবার পুত্রের অনুরোধ শুনিয়া বিস্তর মৌখিক আপত্তি করিল এবং আলী বাবার পুত্রকে দ্বার দেশে পরিত্যাগ করিয়া বাসার দিকে প্রস্থান করিবার উদ্যোগ করিল।
কিন্তু আলী বাবার পুত্র কোনো ক্রমে তাহাকে ছাড়িল না। তাহার হাত ধরিয়া তাহাকে বাড়ির ভিতর প্রবেশ করিবার জন্য বিশেষ অনুরোধ করিতে লাগিল। ইতিমধ্যে আলী বাবার ভৃত্য আসিয়া দ্বার খুলিয়া দিল। আলী বাবার পুত্র স্বয়ং দ্বার পথে প্রবেশ করিয়া তাহার বন্ধুটির হাত ধরিয়া ভিতরের দিকে টানিয়া লইল। খাজা হোসেন যেন বিশেষ অনিচ্ছার সহিত বন্ধু গৃহে প্রবেশ করিল। আলী বাবা বিশেষ সমাদরের সহিত খাজা হোসেনের অভ্যর্থনা করিল। পুত্রের প্রতি খাজা হোসেনের অনুগ্রহের জন্য আলী বাবা তাহাকে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রদান করিতে লাগিল। অবশেষে বলিল, খাজা হোসেন, পৃথিবী সম্বন্ধে আমার পুত্রের অধিক অভিজ্ঞতা নাই, সে ভদ্র সমাজে অধিক মিশে নাই, তুমি তাহাকে যথেষ্ট তরিবাদ শিক্ষা দিয়াছ। খাজা হোসেনও আলী বাবার প্রতি ভদ্রতা প্রকাশে কৃপণতা করিল না। সে আলী বাবার পুত্রের সদাশয়তা, বিনয় প্রভৃতির যথেষ্ট প্রশংসা করিল। বলিল, আমার সঙ্গে অনেক দেশের অনেক লোকের আলাপ আছে, কিন্তু আপনার পুত্রের ন্যায় এমন বিনয়ী, সদাশয়, মধুর প্রকৃতির লোক অধিক দেখি নাই। না হইবে কেন? কত বড় সদাশয় ব্যক্তির পুত্র। আলী বাবা খাজা হোসেনের সহিত যতই অধিক আলাপ করিতে লাগিল, ততই তাহার বাক চাতুর্যে মুগ্ধ হইল। কিয়ৎকাল কথোপকথনের পর খাজা হোসেন আলী বাবার নিকট বিদায় প্রার্থনা করিল। আলী বাবা বাধা দিয়া বলিল, বিলক্ষণ, তাও কি হয়? কখনো যাওয়া আসা নাই। আমার সৌভাগ্যক্রমে যখন একবার পদধূলি পড়িয়াছে, তখন কি আমি এভাবে আপনাকে বিদায় দান করিতে পারি? আমি কিছুতেই আপনাকে ছাড়িব না। আপনি এখানে দুটি খাইবেন, ইহাই আমার একান্ত আগ্রহ। আমার আগ্রহ পূর্ণ না করিয়া আপনি যাইতে পারিবেন না। যদিও আমার কোনো আয়োজন নাই, তথাপি আমার বিশ্বাস আপনার উদারতা গুণে তাহাতে আপনার অপ্রীতি সঞ্চার হইবে না। খাজা হোসেন বলিল, মহাশয়, আপনার অনুগ্রহে আমি অত্যন্ত মুগ্ধ হইয়াছি, কিন্তু আপনি আমার অপরাধ মার্জনা করিবেন। আমি আপনার গৃহে আহারাদি করিতে অসম্মত হইতেছি, ইহাতে আপনি ক্ষুব্ধ হইবেন না। আপনার মনে কষ্ট প্রদান করিবার ইচ্ছায় বা আপনার প্রতি অসম্মান প্রকাশের জন্য আমি এরূপ করিতেছি না। আমার সকল কথা শুনিলেই আপনি আমার অনিচ্ছার কারণ বুঝিতে পারিবেন। খাজা হোসেনের কথা শুনিয়া আলী বাবা সবিষয়ে জিজ্ঞাসা করিল, আমার গৃহে আহারে আপনার কি আপত্তি, তাহা জানিতে পারি কি? খাজা হোসেন বলিল, কারণ অতি সামান্য, আমি লবণ আহার করি না। আপনার গৃহে নিশ্চয় লবণহীন খাদ্য নাই, তাই আমি আপত্তি করিতেছিলাম। নতুবা বন্ধু গৃহে আহারে আমার আর কি আপত্তি হইতে পারে? আলী বাবা বলিল, ইহাই যদি আপত্তির কারণ হয়, তাহা হইলে আপনি নিশ্চিন্তে থাকুন। আমার গৃহে যে রুটি প্রস্তুত হইয়াছে, তাহার সহিত লবণের কোনো সম্বন্ধ নাই। মাংস ও অন্যান্য লবণ সম্পর্কিত দ্রব্য যাহাতে আপনার পাতে না দেওয়া হয়, আমি তাহার আদেশ করিব। আমি এ সম্বন্ধে পাচিকাকে উপদেশ দিয়া শীঘ্রই আপনার নিকট ফিরে আসিতেছি। আলী বাবা মর্জিয়ানাকে 2-3 রকম খাদ্য সামগ্রী বিনা লবণে সত্ত্বর রন্ধন করিবার আদেশ করিল। তখন নানাবিধ খাদ্য দ্রব্য রন্ধন প্রায় হইয়া গিয়াছিল। আলী বাবার এই অদ্ভুত ফরমাইশে মর্জিয়ানা কিছু বিরক্ত হইল। সে আলী বাবাকে জিজ্ঞাসা করিল, লবণ খায় না এমন আশ্চর্য মানুষ কে? আমি খাবার প্রস্তুত করিয়া ফেলিয়াছি, এখন বিলম্ব করিলে সব ঠান্ডা হইয়া যাইবে, কিছুই খাইতে পারিবেন না। আলী বাবা বলিল, মর্জিয়ানা, রাগ করিও না, একটি ভদ্রলোককে খাওয়াইব, তাহারই এরকম ফরমাইশ। যাহা বলিলাম তদনুসারে কাজ করো। মর্জিয়ানা ইচ্ছার বিরুদ্ধে প্রভুর আজ্ঞা পালন করিল, কিন্তু সে রাধিতে রাধিতে ভাবিতে লাগিল, লবণ খায় না এমন মানুষ কি পৃথিবীতে আছে? কি রকম মানুষ?
তাহাকে তো একবার দেখা দরকার। লবণের প্রতি বিমুখ লোকটিকে দেখিবার জন্য মর্জিয়ানার কৌতূহল বৃদ্ধি হইল, কিন্তু রন্ধন শেষ না করিয়া সে উঠিতে পারিল না। ইতিমধ্যে আব্দুল্লাহ আহারের স্থান পরিষ্কার করিয়া টেবিল সুসজ্জিত করিল। আব্দুল্লাহ একাকী খাদ্যদ্রব্য সাজাইতে পারিবে না ভাবিয়া মর্জিয়ানা পরিবেশন করিবার জন্য প্রস্তুত হইল। ভোজনাগারে প্রবেশ করিয়াই সে তীক্ষ্ণ দৃষ্টিতে বনুদ্বেষী দস্যু সর্দারকে লক্ষ্য করিল। ছদ্মবেশ সত্ত্বেও সে বুঝিতে পারিল এই লোকটি দস্যু সর্দার ব্যতীত আর কেহ নহে। সে লক্ষ্য করিয়া আরো দেখিতে পাইল খাজা হোসেনের কোটিতে তীক্ষ্ণ ধার ছোড়া লুকায়িত আছে। তখন সে বুঝিল কেন এই ব্যক্তি লবণ গ্রহণে অসম্মত।